শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্র্যাকটিস শিট। এটি 3 নম্বর প্র্যাকটিস শিট। এর আগে আমি তোমাদেরকে দুটি প্র্যাকটিস শিট দেখিয়েছি, একবারে নিয়ম সহকারে বাংলা করে পড়িয়ে দিয়েছি। আজকেও আমি তোমাদেরকে সেইভাবেই 3 নম্বর শিটটি দেখাবো এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি 6 থেকে 7টি ক্লাস এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে আপলোড করব। তো তোমরা যদি এই নিয়ম সহকারে এই 6-7টি ক্লাস দেখো, আমার বিশ্বাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে তোমাদের যে ভীতি, এই প্রশ্নটা নিয়ে তোমাদের অনেক ভীতি আছে আমি জানি, সেটি থাকবে না আশা করি। তো আসো আমরা আজকে লেসনটি শুরু করে দিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটি হচ্ছে আমাদের আজকের লেসন। এই প্রশ্নটি আমরা সলিউশন করব। তবে আজকে গত 2 দিনে আমি উপরে বক্স ওয়ার্ডটা দিই নাই, আজকে দিয়েছি তোমাদের ধারণা দেওয়ার জন্য। যখন এরকম বক্সে ওয়ার্ড দেওয়া থাকে, উপরে যখন প্রশ্নের উপরে যখন ওয়ার্ড দেওয়া থাকে, তখন সেটাকে আমরা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ অথবা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। কিন্তু যখন দেওয়া থাকে না তখন আমরা বলি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। তো আজকে আমরা উইথ ক্লোজ প্র্যাকটিস করব, অর্থাৎ আমাদের বক্সে আজকে শব্দ থাকবে। তো বক্সের শব্দ থাকলে সুবিধা অসুবিধা দুটোই আছে। আবার যখন বক্সের শব্দ থাকে না তখন আবার সুবিধার থেকে অসুবিধা আমাদের ছাত্রদের জন্য বেশি। বক্সে শব্দ দেওয়া থাকলে কি হয়, অনেক সময় তারা আন্দাজ করে একটু শুধু শব্দগুলো টেনে বসিয়ে দেয়, যদি অধিকাংশ সময় সেটি ভুল হয়ে যায়। আর বক্সের শব্দ দেওয়া না থাকলে তখন নিজের থেকে চিন্তা করে লেখা লাগে, বরঞ্চ তখনই একটু ভালো হয়, যদিও ওই প্রশ্নটি ছাত্রদের জন্য বেশি কঠিন হয়ে পড়ে। তবে আজকে আমি তোমাদেরকে যেটা নতুন জিনিস শেখাবো সেটি হচ্ছে এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা এই টেক্সটের কিন্তু অধিকাংশ শব্দের বাংলা তারা জানে, কিন্তু যখন তাদেরকে একটি সেন্টেন্স পড়ে বাংলা তৈরি করতে বলা হয় তখন তারা বাংলাটি ঠিকমতো তৈরি করতে পারে না। এর প্রধান কারণটি হচ্ছে স্ট্র্যাটেজি বা কৌশলটি তারা জানে না। অর্থাৎ একটি সেন্টেন্স পড়ে ঠিক কিভাবে কোথা থেকে বাংলাটি শুরু করব এইটি তারা জানে না। তবে আমি এখন ইচ্ছা পোষণ করছি, আমি সামনে যে আরও কয়েকটি ক্লাস দেব, প্রত্যেকটি ক্লাসে আমি বাংলাটি স্ট্র্যাটেজিটি শিখিয়ে দেবো, কৌশলটি শিখিয়ে দেবো। তাই আমি আজকের ভিডিওর একদম শেষ অংশে গিয়ে কিভাবে বাংলা করব, 4-5টা প্রশ্ন অনুশীলন করলে আমরা কিভাবে আমাদের বাংলাটাকে এগিয়ে নিতে পারবো, অর্থাৎ বাংলা পড়ে অর্থ বোঝাটাকে এগিয়ে নিতে পারবো, সেটি আমি খুব সহজে তোমাদের দেখিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, আসো আমরা আজকের লেসনটি শুরু করে দিই। তো আমি বলেছিলাম যে প্রত্যেকটি লেসন আমি যখন দেখাবো তখন প্রত্যেকটি নিয়ম অনুসারে দেখিয়ে দেবো, কারণ তোমরা নিয়ম অনুসারে এগুলো শূন্যস্থান পূরণ করো না। তো প্রথমেই যদি আমরা শুরু করি, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক ড্যাশ অফ আ হিউম্যান। শিক্ষা মানুষের একটি মৌলিক কি? নিঃসন্দেহে আমরা এখানে শব্দ খুঁজলে পেয়ে যাব, দেখো নিড, প্রয়োজন। তাহলে শিক্ষা মানুষের একটি মৌলিক প্রয়োজন। তো প্রয়োজনের ইংরেজি কি? নিড। তো এর একটা নিয়ম আছে, নিয়মটা কি খেয়াল করো। এই যে এই শব্দটা বেসিক, তো বেসিক শব্দটা হচ্ছে গুণবাচক শব্দ, অর্থাৎ এটি একটি অ্যাডজেক্টিভ। তো যদি অ্যাডজেক্টিভ হয় তখন নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভের পর নাউন বসে। খেয়াল করো, এটি অ্যাডজেক্টিভ, এইখানে আমরা কিন্তু নাউন শব্দ লিখতে বাধ্য। তো দেখো নিড হচ্ছে প্রয়োজন, এটি কিন্তু নাউন। যদিও নিড প্রয়োজন হওয়া, কিন্তু এই যে আর্টিকেল দিয়ে কোনো বাক্য শব্দাংশ বা বাক্যের মধ্যে শব্দগুচ্ছ থাকলে তারপরে শেষ শব্দটি নাউন হতে বাধ্য। আর যখন গুণবাচক শব্দ হবে তারপরেও শব্দটি নাউন হতে বাধ্য। নানান ধরনের কৌশল থাকে কিন্তু। তাহলে এটি যেহেতু অ্যাডজেক্টিভ, তো আমরা অ্যাডজেক্টিভের পরে নাউন লিখবো। যেমন দ্য গুড বয়, গুড নাউন, গুড অ্যাডজেক্টিভ, তারপরে বয়টি নাউন। এক্সেলেন্ট আইডিয়াস, চমৎকার ধারণা, এটি নাউন, এটি গুণবাচক শব্দ। সুইট, মিষ্টি, সুইট ড্রিম, মিষ্টি বা মধুর স্বপ্ন, এটি গুণবাচক শব্দ, এটি নামবাচক শব্দ, অর্থাৎ নাউন। তাহলে এখানে একটা নাউন লিখবে, সেটা হচ্ছে নিড, প্রয়োজন। আমাদের সেন্টেন্সের অর্থ অনুসারে আমরা দেখতে পেয়েছি এখানে নিড শব্দটি বসবে। তো যখন আমরা নিড লিখলাম, নিড লিখেই কিন্তু উত্তরটি সঠিক হলো না, তখনও একটি নিয়ম আছে। সেই নিয়মটি কি? খেয়াল করো, কোনো শব্দগুচ্ছ যখন ওয়ান অফ দ্য দিয়ে শুরু হবে, তার শেষ শব্দটি নাউন হবে, কিন্তু শব্দটি প্লুরাল নাউন হবে। অর্থাৎ ওয়ান অফের পরে, ওয়ান অফ দ্য বোঝায় অনেকগুলির মধ্যে একটি, অনেকগুলির মধ্যে একটি, অর্থাৎ আমাদের অনেকগুলো বেসিক প্রয়োজন আছে, মৌলিক প্রয়োজন আছে, তার মধ্যে একটি হচ্ছে শিক্ষা। তাহলে অনেকগুলি প্রয়োজন, তাহলে আমাদের এই নিডটাকে কি বানিয়ে দেবো? নিডস। খেয়াল করে আমি একটি এস লাগিয়ে দিলাম, আমরা এস লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। তারপর সে অ্যান্ড দিয়ে শুরু, দ্বিতীয় অংশ। তো অ্যান্ড দিয়ে শুরু, অ্যান্ডের পরে কিন্তু এইখানে যে ভার্বটা, এই ভার্বের মাঝখানে কিন্তু একটা এই এডুকেশন শব্দটি এখানে আছে। আমরা জানি
অ্যান্ড এবং বাট দিয়ে যখন দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়, এই অংশে একটি সেন্টেন্স আর এখান থেকে এইটুকু একটা সেন্টেন্স, অর্থাৎ অ্যান্ড এবং বাট দিয়ে যখন দুটো সেন্টেন্স যুক্ত করা হয় তখন সাধারণত দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই ব্যক্তিবস্তু হয়, যেমন এখানেও এডুকেশন এখানেও এডুকেশন, দুটি বস্তু, তখন আমরা দ্বিতীয়বার এখানে সাবজেক্টটি লিখব না। এটা আমরা সবাই জানি। কিন্তু তাহলে এখানে আমরা যদিও না লিখলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের এডুকেশন শব্দটি এখানে আসে, তো সেটিকে আমরা ইট বলে নেব, বারবার শিক্ষা বলবো না, তার প্রোনাউনটা ইট বলবো। তাহলে কি হলো, এডুকেশন ইজ ড্যাশ ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। তাহলে শিক্ষা, এরপরে কি আছে, শিক্ষা আছে, এই এডুকেশন শব্দটি এখানে আছে। তাহলে ইট ইজ ড্যাশ ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, সকল ধরনের উন্নয়নের জন্য এটি কি। তো তার আগে নিয়মটা দেখে নিই, এটা কোন নিয়মে আমরা এটি পূরণ করব। তো নিয়মটি হচ্ছে, এটি হচ্ছে কি ভার্ব, বি ভার্ব। আমরা সবাই জানি সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এটি যেহেতু বি ভার্ব, এরপরে আমরা সরাসরি একটি অ্যাডজেক্টিভ লিখব। কিন্তু বি ভার্বের কিন্তু আরেকটি নিয়ম আছে, বি ভার্বের পরে কিন্তু সরাসরি নাউনও বসতে পারে। কি বসতে পারে, নাউন বসতে পারে। কখন নাউন বসবে, যদি এই বি ভার্বের পরে এখানে কোনো আর্টিকেল বা ডিটারমিনার থাকে, অর্থাৎ অ্যান্ড, দ্য, অ্যাজ, সাস, ম্যানি, সাম, 1 2 3 ইত্যাদি, এখানে যখন ডিটারমিনার থাকবে তখন কিন্তু সরাসরি এখানে নাউন বসবে। তো এখানে তো সেই কোনো আর্টিকেল বা ডিটারমিনার নেই, তাহলে বি ভার্বের পরে সরাসরি গ্যাপ, তাহলে এই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। যেমন শি ইজ হেল্পফুল, খেয়াল করো, এইটি আমাদের বি ভার্ব, এইটি অ্যাডজেক্টিভ। এই যে ওয়াজ, এটি বি ভার্ব, অনেস্ট, অ্যাডজেক্টিভ। এই যে আই শ্যাল বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব, এই যে এটি আমাদের বি ভার্ব, এই যে এটি আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখন বলবো কি, অ্যান্ড এবং এডুকেশন ইজ ড্যাশ ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, সকল ধরনের উন্নয়নের জন্য শিক্ষা কি প্রয়োজনীয়, নেসেসারি। তো আমরা লিখবো হচ্ছে নেসেসারি, পরের উত্তরটি আমরা লিখলাম নেসেসারি। আশা করি বুঝতে পারছি যে বি ভার্বের পরে আমরা এখানে কি লিখেছি, অ্যাডজেক্টিভ লিখেছি। তারপর আসো, ইট ড্যাশ আস, ইট হচ্ছে ইহা, ইহাটা কিন্তু সার্বক্ষণিক কাকে বোঝাচ্ছে, শিক্ষাকে বোঝাচ্ছে। তার আগে তোমাদেরকে একটি কথা বলি, এই লেসনটা আমরা শুরু করেছি ভার্বের প্রেজেন্ট দিয়ে, খেয়াল করেছে, এখানে ভার্বের প্রেজেন্ট, এখানে ভার্বের প্রেজেন্ট, সব জায়গায় তো আমরা ভার্বের প্রেজেন্ট লিখছি। আচ্ছা, তো ইট ড্যাশ আস টু মেক রাইট চয়েস ইন লাইফ, ইন লাইফ হচ্ছে জীবনে, জীবনে সঠিক পছন্দ করতে এটা আমাদেরকে কি করে, আমাদেরকে হেল্প করে, সাহায্য করে। তো হেল্পটা আমরা কোন ফর্মে লিখব, ওই যে এই আমাদের লেসনটাই শুরু হয়েছে ভার্বের প্রেজেন্ট দিয়ে, এইটি আমরা খুব খেয়াল করে নেব যে আমাদের পুরো লেসনটি কি ভার্বের প্রেজেন্টে না পাস্টে, এটি কিন্তু আমাদের খেয়াল করতে হয়। তো এটি ভার্বের প্রেজেন্টে, তাহলে এখানে একটি প্রেজেন্ট ভার্বই আমরা লিখব। তো প্রেজেন্ট ভার্বটা কি, আরেকবার বলি, ইট ড্যাশ আস টু মেক রাইট চয়েস ইন লাইফ, জীবনে সঠিক পছন্দ করতে বা সঠিক সিদ্ধান্ত নিতে এটি আমাদেরকে, এটি মানে কোনটি, শিক্ষা, এটি আমাদেরকে সাহায্য করে। দেখো আমরা বাংলা করলে কি সহজেই না এখানে শব্দ বসাইতে পারি। তো আমরা লিখলাম হচ্ছে হেল্প, এটি ভার্বের প্রেজেন্ট রূপে লিখবো। নিয়মটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, খেয়াল করো, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, এই যে এটি হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা জানি আস, মি, হিম, হার, দেম, অর্থাৎ প্রোনাউনগুলো যখন অবজেক্টিভ ফর্মে থাকে, কয়কার ফর্মে থাকে, বাংলায় আমরা কয়কার বলি যেটাকে, আমাকে, যেমন আস মানে আমাদিগকে, কয়কার আছে, তখন সেটি সর্বদাই অবজেক্ট হয়। তো যাই হোক, এটি সাবজেক্ট আর এটি হচ্ছে অবজেক্ট, তাহলে তার মাঝখানে একটা কী লাগবে, ভার্ব লাগবে। তো সেই ভার্বটা আমরা লিখলাম হচ্ছে হেল্প। কিন্তু হেল্প লিখলেই কিন্তু উত্তরটা সঠিক হলো না। কেন হলো না, আমরা জানি যখন ভার্বটি আমরা কোনো ভার্ব যখন আমরা প্রেজেন্ট ফর্মে লিখি, তার সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই যে ইট, এটি থার্ড পারসন সিঙ্গুলার, তখন সর্বদাই আমরা ভার্বের শেষে একটা এস বা ইয়েস লিখে দিই। এই যে আমরা লিখে দিলাম এস। তাহলে ইট হেল্পস আস টু মেক রাইট চয়েস ইন লাইফ, জীবনে সঠিক সিদ্ধান্ত বা সঠিক পছন্দ বেছে নিতে এটা আমাদেরকে সাহায্য করে। তারপরে ইট ড্যাশ আওয়ার অ্যাবিলিটি, আবারও খেয়াল করো, ইট ড্যাশ আওয়ার অ্যাবিলিটি, আমাদের সামর্থ্যকে। তাহলে ইট সাবজেক্ট, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে এইটি আওয়ার অ্যাবিলিটি, এটি আমাদের অবজেক্ট, তাহলে এটি হইতে হবে আমাদের ভার্ব। আমরা জানি সাবজেক্টের পর ভার্ব বসে। তাহলে এখন আমরা দেখব ইট ড্যাশ আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সামর্থ্যকে কি করে, সেটুকুর পরে বলছি টু রেইজ ক্রপস, শস্য উত্তোলনে, শস্য উত্তোলনে বা শস্য উৎপাদনে এটি আমাদেরকে, আমাদের সামর্থ্যকে কি করে, সামর্থ্যকে এই যে ইনক্রিজ করে, বাড়িয়ে দেয়। তাহলে আমরা লিখলো ইট ইনক্রিজ, এ আমরা লিখলাম ইনক্রিজ। কিন্তু ইনক্রিজ লেখা আবারও আমরা থামতে পারছি না, কেন, এই যে আমাদের সাবজেক্টটি আবারও থার্ড পারসন সিঙ্গুলার, আর ভার্বটা আমরা লিখছি প্রেজেন্ট ফর্মে। তো আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলে এবং তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন সেই ভার্বের শেষে আমরা একটি এস বা ইয়েস লিখব। তো খেয়াল করে আমরা লিখে দিলাম এস। তাহলে ইনক্রিজেস, তাহলে ইট ইনক্রিজেস আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দেয়।
কি করতে? টু রেইজ ক্রপস, ফসল উৎপাদনে বা ফসল উত্তোলনে এটা আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দেয়। অর্থাৎ তোমার মধ্যে যদি, আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে আমরা ফসল উত্তোলনে আমরা আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দিতে পারবে না। শিক্ষাই পারে কেবল আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দিতে। ইট ইনক্রিজেস আওয়ার অ্যাবিলিটি টু রেজ ক্রপস, এটা ফসল উত্তোলনে আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দেয়। তারপরে আসছে ড্যাশ ফুড। প্রোটেক্ট, খেয়াল করো এটিও একটি ভার্ব কিন্তু, প্রোটেক্ট, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশকে রক্ষা করতে। তো এই পর্যন্ত আসি, খেয়াল করো এই যে এখানে একটি কমা আছে, এই ক্রপসের পরে একটি কমা, টু রেইজ ক্রপসের পরে একটি কমা আছে, আবার ফুডের পরে একটি কমা আছে। যখন কমা দিয়ে আমরা যখন একাধিক শব্দ লিখি তখন তার আগে পরে একই জাতীয় পার্টস অফ স্পিচ এবং একই জাতীয় ফ্রেজ বসে। আবারও বলি, যখন কমা দিয়ে আমরা অনেকগুলো শব্দ লিখতে থাকব তখন এই কমার প্রত্যেকটি কমার সাথে অর্থাৎ কমার আগে যেই ফ্রেজগুলো থাকে সেগুলো একই জাতীয় ফ্রেজ থাকে। যেমন এই কমার আগে আছে টু রেইজ ক্রপস, টু রেইজ ক্রপস ফসল উত্তোলনে, টু দিয়ে শুরু আছে, এখানে একটি ভার্ব আছে, এখানে একটি নাউন আছে। আবার খেয়াল করো ড্যাশ ফুড, এই যে নাউনটি এখানে ক্রপস নাউন, এখানে ফুড নাউন, তাহলে এখানে কি আছে? একটি ভার্ব আছে এবং এই ভার্বের আগে এখানে একটি কি আছে? টু আছে। তো ভার্বটা নয় আমরা লিখলাম, তো টু এর কি হবে? তাহলে টু আমরা লিখতে পারবো না। যখন আমরা কমা দিয়ে একাধিক টু প্লাস ভার্ব প্লাস নাউন একাধিকভাবে লিখে যাব তখন এই টুটা একবারই আমরা শুধু কমন নেব, অর্থাৎ টু রেইজ ক্রপস এখানে পড়ব, টু ড্যাশ ফুড এখানে পড়ব, টু ড্যাশ প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। খেয়াল করতে পারছি আমরা? অর্থাৎ এই যে কমা দিয়ে আমরা লিখেছি, তো এই যে কমার আগে এখানে কি আছে? এই নাউনের আগে টু রেইজ আছে, অর্থাৎ টু প্লাস ভার্ব আছে। তো এখানেও তাহলে হইতে হবে টু প্লাস ভার্ব প্লাস নাউন। তো এই নিয়মটি দেখে নাও তোমরা, নিয়মটি হচ্ছে ইনফিনিটিভ সাইন টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। এই যে টু গো, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু কাম এটি বেস ফর্ম, টু সি এটি বেস ফর্ম। তো এইখানে দেখো টু এর পরে রেইজ উত্তোলন করে এটি ভার্বের বেস ফর্ম। তো এই যে কমা দিয়ে আছে, তাহলে এই সকল ক্ষেত্রে আমরা এই ফ্রেজটাকে অনুসরণ করে এদিক উত্তর লিখতে থাকবো। তো এখানে আছে টু রেইজ ক্রপস, তাহলে এখানে হবে টু ড্যাশ ফুড, এই ড্যাশের জায়গায় কি হবে? ভার্ব হবে। তাহলে টু কি হবে? টু তখন আমরা কমন নেব, মনে ভেবে নেব, কিন্তু টুটা আমরা বারবার লিখবো না। এখানে একটি টু এর অস্তিত্ব থাকবে কিন্তু আমরা টুটি লিখতে পারবো না। পড়ার সময় কিন্তু আমরা এখানে টু এর বাংলা করেই পড়বো। যেমন টু রেইজ ক্রপস ফসল উত্তোলন করতে, টু ড্যাশ ফুড খাদ্য, উত্তরটা যেটি হবে সেটি পরে বলছি আমি, সেটিও একটু করতে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষা করতে। খেয়াল করেছে সব তে দিয়ে আমি বাংলা বলছি, অর্থাৎ টু রেইজ, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে সাধারণত টু দিয়ে তয়কার তে দিয়ে বাংলা করতে হয়। টু গো যেতে, টু কাম আসতে, টু সি দেখতে। তাহলে টু রেইজ ক্রপস ফসল উত্তোলন করতে, টু ড্যাশ ফুড খাদ্য কি করতে, এইখানে আমরা খুঁজব। কি হলে আমরা পাবো এখানে উত্তরটি? টু প্রিপেয়ার, টু প্রিপেয়ার ফুড, টু প্রিপেয়ার ফুড খাদ্য প্রস্তুত করতে, খাদ্য প্রস্তুত করতে। এবার আসো এখানে কমা আছে, তাহলে প্রোটেক্ট, এটি যদিও আমাদের উত্তর না, এটা আমার পড়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা এই আলোচনার সুবিধার্থে এখানে আমরা দেখব কি আছে এখানে? প্রোটেক্ট। তাহলে এই প্রোটেক্টের আগে কিন্তু একটি টু আছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানেও আছে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে রক্ষা করতে, বুঝতে পারছি নিশ্চয়ই। তাহলে এইখানে আমরা কি লিখব? একটি ভার্ব, অবশ্যই একটি ভার্ব আসবে। এই যে টু যুক্ত ভার্ব কমার আগে, এই কমার পরে হবে টু যুক্ত ভার্ব, এখানেও হবে, এখানে যেহেতু কমা এখানে হবে টু যুক্ত ভার্ব, কিন্তু সেই টু যখন এখানেও আমরা লিখি নাই, এই টুটা আমরা এখানেও লিখবো না, তবে ভার্বটা লিখবো। ভার্বটা কি? প্রিপেয়ার। তো আমরা লিখে দিলাম টু প্রিপেয়ার ফুড খাদ্য প্রস্তুত করতে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে রক্ষা করতে, অ্যান্ড এর পরে এখন আমরা এইখানে কি লিখবো? এরও কিন্তু একটি চমৎকার নিয়ম আছে, আমরা নিয়মটা দেখে নিয়ে আগে তারপর দেখো। কনজাংশন অ্যান্ড এর আগে ও পরে, অর্থাৎ কনজাংশনের আগে ও পরে, কনজাংশনের আগে ও পরে ভার্বের একই ফর্ম বসে। বলো তো দেখি, এটি আমাদের অ্যান্ড হচ্ছে কনজাংশন, অর্থাৎ এটি দুটি বাক্যকে সংযোগ করেছে। এর আগের ভার্বটা কি আছে? এই যে এখানে বলেছে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, টু যুক্ত ভার্ব আছে, টু প্রিপেয়ার ফুড টু যুক্ত ভার্ব আছে, টু রেইজ ক্রপস টু যুক্ত ভার্ব আছে। তাহলে অ্যান্ডের পরেও কিন্তু টু যুক্ত ভার্ব থাকবে, কিন্তু সেই টুটা কিন্তু আমরা আবারও লিখবো না। ওই যে একবার বলেছি টুটা একবার কমন হবে, তারপরে আমরা শুধু ওই ভার্বটা থেকে লিখে যাব। তাহলে বলো তো এখানে কি হবে? একটি ভার্ব হবে, কিন্তু ভার্বের আগে কি থাকবে না? টুটা থাকবে না, কিন্তু টু এর অস্তিত্ব আমরা কল্পনা করে নেব। এখন আমরা দেখব কি দিলে উত্তরটা সঠিক হয়ে যাবে। অ্যান্ড ড্যাশ আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এবং আমাদের সামাজিক দায়িত্ব কি করতে, সামাজিক দায়িত্ব
ক্যারি আউট মানে হচ্ছে পালন করা। অ্যান্ড ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, কিন্তু আমরা পড়বো অ্যান্ড টু ক্যারি আউট, কিন্তু টুটা বলবো না, টুটা আমরা লিখবো না। অ্যান্ড টু ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এবং আমাদের সামাজিক দায়িত্ব পালনে আমাদের অ্যাবিলিটিকে কি করে, ইনক্রিজ করে। এই যে ইনক্রিজ বলেছিলাম এখানে, বাড়িয়ে দেয়। তাহলে শিক্ষা আমাদের কি কি বাড়িয়ে দেয়? টু রেজ ক্রপস, ফসল উত্তোলনে, টু প্রিপেয়ার ফুড, খাদ্য প্রস্তুতকরণে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায়, অ্যান্ড টু ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এবং আমাদের সামাজিক দায়িত্ব পালনে আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দেয় শিক্ষা। আমাদের মূল লেসনটি কিন্তু শিক্ষা নিয়ে। তাহলে আমরা এইখানে কি লিখলাম? ক্যারি আউট, পালন করা। উত্তরটা আমরা লিখে নিই, এই যে আমরা লিখলাম ক্যারি আউট। এবার কিন্তু আমরা কোনো এজ যুক্ত করছি না, এখানে কোনো এজ যুক্ত করি নাই। কারণটা কি? ওই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পর কোনো ভার্বের শেষে এস বিএস লেখা যায় না, যদিও এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল ইট। আমরা এইখানে একটি এস যুক্ত করেছিলাম ভার্বের শেষে, কিন্তু এই যে টু এর পরে কখনোই ভার্বের এস যুক্ত করতে পারবো না। এখানে আমরা লিখেছি কি লিখেছি? এখানে প্রিপেয়ার লিখেছি, তার আগেও আমরা এই যে কোনো তার সাথে এস যুক্ত করতে পারি নাই। আবার এখানে আমরা লিখেছি ক্যারি, এই যে ক্যারি আমরা ক্যারিজ বানাইতে পারি না, এই কারণে যে অ্যান্ডের পর একটা টু আমরা কল্পনা করে নিয়েছি, যার ফলে আমরা বেস ফর্ম লিখেছি। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই লেসনটি দেখছো, তোমাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, অর্থাৎ কয়েক সেকেন্ডের একটি বিজ্ঞাপন বিরতি দেবো। সেটি হচ্ছে আমার নিজের একটি বই আছে, সেই বইটি আমি মূলত লিখেছি, এই বইটি অনুসরণ করেই তোমাদের এই ক্লাসগুলো আমি তৈরি করে থাকি। তা আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার বইটিও ভালো লাগবে। তা আসলে কয়েক সেকেন্ডে দেখিনি আমার এই বিজ্ঞাপনটি, আমার বইয়ের বিজ্ঞাপনটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড 20। এই চ্যানেলটিতে আমি প্রায় 100-এরও বেশি গ্রামার ক্লাস আপলোড করেছি। আর আমার সমস্ত গ্রামার ক্লাসগুলো আমি তৈরি করে থাকি আমার নিজের লেখা দুটি স্টুডেন্টস হ্যান্ডবুক নামক বই থেকে, যার একটি নবম দশম থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য, এবং অপর বইটি হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য। তো আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে, তো আশা করি আমার বই দুটি তোমাদের ভালো লাগবে। ক্লাসের পাশাপাশি বই দুটি থাকলে তোমাদের উপকার হবে। তো 150 টাকা এবং 100 টাকার বিনিময়ে তোমরা যদি এই দুটি বইয়ের কোনো একটি পেতে চাও, তাহলে আমাকে SMS করে জানিয়ে দাও 01740717656 এই নাম্বারে। তো যেভাবে আমি বইটি পাঠাতে পারবো তোমাদেরকে, প্রথমত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, দ্বিতীয়ত পাঠাতে পারবো কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস, এবং তুমি এই বইটি পেতে পারো তোমার লোকাল পোস্ট অফিসের মাধ্যমে, আমি রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়ে দিতে পারবো। তা আবারও বলি, বইটি পেতে চাইলে তোমাকে SMS করতে হবে 01740717656 এই নাম্বারে। থ্যাঙ্কস টু অল। তো আশা করি বিজ্ঞাপনটি দেখেছো। তোমরা যদি বইটি নিতে চাও, তাহলে যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারটিতে তোমরা আমাকে কল করতে পারো অথবা SMS করতে পারো। যাই হোক, তারপরে আমাদের লেসনে ফিরে আসি। ইট প্রোভাইডস আস, এটি আমাদেরকে কি করে? যোগান দেয়। প্রোভাইড মানে যোগান দেওয়া বা সরবরাহ করা। এটি আমাদেরকে সরবরাহ করে বা যোগান দেয় ড্যাশ অ্যান এনলাইটেন্ড ড্যাশ অ্যাবাউট থিংস। আচ্ছা, তাহলে ইট প্রোভাইডস আস, এটা আমাদেরকে যোগান দেয়। তারপরে শব্দটি হচ্ছে ড্যাশ অ্যান এনলাইটেন্ড। এই যে এন দিয়ে শুরু হয়েছে পরের অংশটি, গ্যাপের পরের অংশটি কি দিয়ে শুরু হয়েছে? এন দিয়ে। মাথায় রাখতে হবে যে আর্টিকেল বা ডিটারমিনার, আমি বারবার বলেছি কিন্তু, আর্টিকেল বা ডিটারমিনার দিয়ে যে ফ্রেজটি শুরু হবে, সেই ফ্রেজটি হবে নাউন ফ্রেজ বা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সেটি নাউন হবে মোট কথা। তাহলে এটি আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, তাহলে এটি নাউন হবে। খেয়াল করো, তার আগে কিন্তু এখানে একটি প্রোনাউন আছে। তাহলে এই ভার্বের পরে এখানে একটি প্রোনাউন, এখানে একটি নাউন, অর্থাৎ দুটি পাশাপাশি। তাহলে মাঝখানে আমরা কি লিখব? এই নিয়মটি দেখে নাও। নিয়মটি হচ্ছে, দুটি নাউন প্রোনাউন যখন পাশাপাশি অবস্থান করে, তখন শেষোক্ত নাউন প্রোনাউনের পূর্বে সাধারণত প্রিপজিশন বসে। অর্থাৎ দুটি নাউন প্রোনাউন পাশাপাশি বসলে শেষ নাউনটির আগে, অর্থাৎ পরের নাউনটির আগে একটা প্রিপজিশন থাকতে হবে। তো এই যে খেয়াল করো, এখানে আমাদের আছে একটি প্রোনাউন, এখানে আছে একটি নাউন। কিছু কিছু ভার্ব আছে যাদের পরে কিন্তু পাশাপাশি নাউন প্রোনাউন লেখা যায়, সেটা আমি এত আলোচনা এখন করতে পারবো না, তাহলে ভিডিওটি 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাধারণ একটা আইডিয়া যেটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে দুটি নাউন প্রোনাউন যদি পাশাপাশি থাকে, এই যে একটি প্রোনাউন আর এটি হচ্ছে একটি নাউন, দুটি নাউন প্রোনাউন যদি পাশাপাশি থাকে, তাহলে পরের নাউনটির আগে একটি প্রেপাজিশন বসবে। তাহলে এইখানে একটি প্রেপাজিশন আমরা লিখব। সেই যেমন এইখানে দেখো, একটি উদাহরণ দিয়েছি, আই লাইক হিম
ফর হিজ অনেস্টি, এই যে হিমটা একটি প্রোনাউন, এই যে হিজ অনেস্টি এটুকু নাউন অংশ, তার আগে একটা কি প্রেপাজিশন। আমি বলতে পারবো না আই লাইক হিম হিজ অনেস্টি, এইটি বললে কিন্তু বাক্য হবে না, এখানে একটি প্রেপাজিশন লাগবে। তো এইখানে একটি প্রেপাজিশন, তো এই প্রেপাজিশনটা হচ্ছে ইট প্রোভাইডস আস, এটা আমাদেরকে যোগান দেয়। এটা মানে কোনটা মনে আছে তো? শিক্ষা। শিক্ষা আমাদেরকে যোগান দেয় ড্যাশ অ্যান্ড এনলাইটেন্ড, এর পরেরটুকুর বাংলা পরে বলছি। এটা আমাদেরকে যোগান দেয় কি দিয়ে? এই দিয়ে দ্বারা, কি দ্বারা? এই দ্বারার, যেহেতু দ্বারা বলছি আমরা, কি দ্বারা যোগান দেয়? এই যে দ্বারা দেওয়ার ইংরেজি হচ্ছে উইথ, আমরা এখানে একটু উইথ লাগিয়ে দিলাম। ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন্ড। এখন এইটুকু না বললে এই উইথটা আমি ভালো করে বুঝাতে পারছি না, আগে এইটুকুর উত্তরটা আগে আরেকবার দেখে নিই, তারপর আমি পুরো সেন্টেন্সটার বাংলা বলবো তোমাদের কাছে। এটার একটা নিয়ম আছে, এনলাইটেন্ড ড্যাশ। এই যে এনলাইটেন্ড, এইটা হচ্ছে গুণবাচক শব্দ। তো গুণবাচক শব্দ হলে পরে তার নিয়মটি কি আছে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই যে গুড বয়, গুড নাউন তারপরে বয়, এটি আগে আমি দেখিয়েছি। তাহলে এনলাইটেন্ড হচ্ছে আলোকিত, এটি একটি গুণবাচক শব্দ, এরপরে একটি নাউন লাগবে। এবার আসো, ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন্ড, এটি আমাদের একটি আলোকিত ড্যাশ দিয়ে অ্যাবাউট থিংস। এই থিংস বলতে তোমরা জাগতিক সব কিছু বুঝবা, এই দুনিয়ার সব কিছুকে আমরা এখানে অ্যাট এ টাইমে থিংস বলে ধরে নিয়েছি। তাহলে ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন্ড, কি এনলাইটেন্ড? একটা আলোকিত কি দেয় আমাদের মধ্যে? আলোকিত, এই যে নোশন, আলোকিত নোশন, নোশনের বাংলা হচ্ছে ধারণা। এখানে আমরা আইডিয়াজ লিখতে পারতাম, কিন্তু যেহেতু এখানে একটি শব্দ আমাদের দেওয়া আছে গ্যাপে, তাই আমরা এখানে লিখব নোশন। তো দেখো উত্তরটা লিখলাম নোশন। নোশন মানে হচ্ছে ধারণা, ধারণা, নোশন মানে ধারণা। এইবার দেখো পুরো বাংলাটা শোনো, ইট প্রোভাইডস আস, এইটি আমাদেরকে দেয় উইথ অ্যান এনলাইটেন্ড নোশন। এনলাইটেন্ড নোশন একটি আলোকিত ধারণার, একটি চমৎকার ধারণা দেয় অ্যাবাউট থিংস, আমাদের যে পারিপার্শ্বিকতা, আমাদের চতুর্পাশে যত মানুষ, মানুষ, প্রাণী ইত্যাদি, ঘর বাড়ি পরিবেশ যা কিছু আছে, সেই সব কিছু পরিবেশ সম্পর্কে আমাদেরকে একটা এনলাইটেন্ড নোশন দেয়, একটি এনলাইটেন্ড আইডিয়াস দেয়, একটি আলোকিত ধারণা দেয়। তাহলে এটা হচ্ছে গুণবাচক শব্দ, আর এই যে আমরা নোশন লিখেছি এটা হচ্ছে নামবাচক শব্দ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তারপর বাট এডুকেশন হ্যাজ টু বি ড্যাশ, এডুকেশন হ্যাজ টু বি ড্যাশ। তাহলে এইবার আমাদের নিয়মটি কি? এই আমাদের বিভার, আমি কিন্তু আজকেই দেখিয়েছি যে বিভার্বের পরে কি বসবে? নাউন বসবে। কি বিভার্বের পরে নাউন বসবে? দেখি নিয়মটা আরেকবার দেখে নিই। সাধারণত বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সাধারণত কেন বলছি? যে নাউনও বসে বলেছি, তো সাধারণত বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এটি আমাদের বিভার্ব, এখানে অ্যাডজেক্টিভ বসবে। যেমন এই যে ইজ হেল্পফুল, এই যে বিভার্বের পরে হেল্পফুল, একটু আগে দেখিয়েছি কিন্তু এই নিয়মটা। তো বিভার্বের পরে অ্যাডজেক্টিভ ছাড়া আর কি বসতে পারে? নাউন বসতে পারে। তখন কি বলেছিলাম যে বিভার্বের পরে তখন এখানে ডিটারমাইনার বা আর্টিকেল থাকতে হবে, যেমন আ অ্যান্ড দ্য, সাস মেনি, 1 2 3 4 সাম ইত্যাদি থাকতে হবে, তখন এখানে নাউন লেখা যাবে। কিন্তু বিভার্বের পরে যেহেতু এখানে কোনো আর্টিকেল বা ডিটারমাইনার নেই, সরাসরি নাউন লিখতে হবে। তাহলে এই সরাসরি অ্যাডজেক্টিভ লিখতে হবে। নাউন লিখতে পারবো কখন? যখন এখানে কোনো আর্টিকেল বা ডিটারমাইনার থাকবে নাই, তাহলে আমি এখানে একটা অ্যাডজেক্টিভ লিখব। তাহলে বাংলাটা কি দাঁড়ালো? বাট কিন্তু এডুকেশন হ্যাজ টু বি ড্যাশ, শিক্ষাকে হতে হবে, কি হতে হবে? শিক্ষাকে হতে হবে এই যে ডিফাইন, ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া, ডিফাইন হচ্ছে সংজ্ঞা দেওয়া, আর রিডিফাইন হচ্ছে পুনরায় সংজ্ঞা দেওয়া। কি দেওয়া? পুনরায় সংজ্ঞা দেওয়া। কিন্তু সেটি তো ভার্ব হয়ে যাবে। তাহলে যে আমি বললাম যে এখানে একটি অ্যাডজেক্টিভ হইতে হবে, তাহলে এখন রিডিফাইনকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিতে হবে। তোমরা জানো যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্যাসিভ ভয়েসে, তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমাদের নিয়মে বলছে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। তো এইখানে এখন রিডিফাইনকে পাস্ট পার্টিসিপল বানাইতে হলে আমাদেরকে লিখতে হবে রিডিফাইন্ড। দেখো আমি ইডি একবারে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিয়েছি। তাহলে আমাদের বি এর পরে কি বসলো? ভার্বের পাস্ট পার্টিসিপল। বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এটি আমাদের অ্যাডজেক্টিভ। তোমাদের আরেকবার বলে রাখি, প্যাসিভ ভয়েস, কোনো ভার্বের যখন আমরা প্যাসিভ ফর্ম লিখি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি প্যাসিভ ভয়েসে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অ্যাক্টিভ ভয়েসেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয় না, তখন সেটা ভার্বই থাকে। কিন্তু প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই যে বি এর পরে আমরা অ্যাডজেক্টিভ লিখলাম। তারপরে ইট ইজ ড্যাশ নট অ্যাডাপ্টিং, সরি ইট ইজ নট ড্যাশ অ্যাডাপ্টিং ডিগ্রিজ ফ্রম স্কুলস, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস। তাহলে সে ইট ইজ নট অ্যাডাপ্টিং। এইবার এই প্রশ্নটি উত্তর তোমরা খুব সুন্দর করে শোনো, এটি তোমরা একবার বুঝিয়ে দিলে পারবে আমার বিশ্বাস। আচ্ছা মনে করো এই গ্যাপটি এখানে নেই, আমরা ধরে নেব এই গ্যাপটি এখানে নেই, তাহলে সেন্টেন্সটা কি হলো?
ইট ইজ নট অ্যাডাপ্টিং ডিগ্রিজ, এটা শুধু এটা ডিগ্রি অর্জন নয় স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে। শিক্ষা মানেই ইউনিভার্সিটি কলেজ স্কুল থেকে ডিগ্রি অর্জন নয়। দেখো আমি কিন্তু এই গ্যাপে কোন শব্দের ব্যবহারও করি নাই, আমি বাংলাও বলি নাই, সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। ইট ইজ নট অ্যাডপ্টিং ডিগ্রিজ ফ্রম স্কুলস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ। বিশ্ববিদ্যালয় কলেজ কিংবা স্কুল থেকে শিক্ষার অর্থ এই নয় যে শুধু ডিগ্রি অর্জন করা। তো এই যে দেখো এইখানে এই গ্যাপটা যদি নাও থাকে এই সেন্টেন্সটি একবার 100% কারেক্ট। কিন্তু আমি এর উপরে যে 9টি গ্যাপ দেখিয়েছি কোনো গ্যাপেই তুমি শব্দ না লিখে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, যদি পারবে, যদি কোথাও আমি অ্যাডজেক্টিভ শব্দ লিখে থাকি। সাধারণত এবার একটি নিয়মটি বলি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটি পার্টস অফ স্পেসের নাম বলছি, কিন্তু মনে শুনে নাও এখানে কিন্তু সেটা ব্যবহার বলছি না। দুটি পার্টস অফ স্পেস, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এরা এমন পার্টস অফ স্পেস, এরা বাক্যে থাকলেও বাক্যের অর্থ হয়, এরা না থাকলেও অর্থের কোনো বিচ্যুতি ঘটে না, অর্থাৎ বাক্যের অর্থ ঠিক থাকে। এরা হচ্ছে আলংকারিক শব্দ, শুধুমাত্র অলংকার হিসাবে এরা বসবে। তো যখন দেখছি যে এইখানে কোনো শব্দই আমি না লিখলেও বাক্য হচ্ছে, তখন আমাকে বুঝে নিতে হবে এখানে হয়তো হবে অ্যাডজেক্টিভ আর না হলে হবে নাউন। তো এইখানে বি ভার্ব আছে, সেই হিসাবে তোমরা বলতেই পারো যে বি ভার্বের পরে এইখানে তাহলে অ্যাডজেক্টিভ হবে, যেহেতু বি ভার্বের পরে আর্টিকেল নেই। এই যেখানে আমি শিখেছি, কোথায় শিখিয়েছি বলি, কই কই ইজের ব্যবহার আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজে পাই না কেন? আমরা বি ভার্বের উপরে ব্যবহার শিখাইলাম, কোথায় আসে নাই বি ভার্বের ব্যবহার একবারও? এই যে সরি, এই যে বি ভার্ব, এই বি ভার্বের পরে এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ লিখেছি। এই যে নেসেসারি শব্দটা এখানে লিখেছি, বি ভার্বের পরে এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে এখানে বি ভার্ব লিখেছি, তাই না? সরি, অ্যাডজেক্টিভ লিখেছি। তাহলে এইখানে খেয়াল করো, এই যে আমাদের বি ভার্ব, এখানে কিন্তু বি ভার্বের পরে কোনো আর্টিকেল নেই, তাহলে এখানে তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু আমরা লিখতে পারছি না। কেন লিখতে পারছি না? খুব ভালো করে খেয়াল করি। দেখো এখানে বি ভার্ব এবং বি ভার্বের পরে কিন্তু একটি ভার্ব আছে, অ্যাডাপ্টিং মেন ভার্ব আছে। তো যখন একটি অক্সিলারি এবং মেন ভার্বের মাঝখানে ড্যাশ থাকে, তখন সেইখানে গুণবাচক শব্দ লেখা যায় না। তখন আরেকটি অলংকারিক শব্দ আছে, যে বললাম দুটি অলংকারিক শব্দ, একটা হচ্ছে গুণবাচক অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। তো এইখানে আমরা অ্যাডজেক্টিভ লিখতে পারছি না, কারণ এই যে বি ভার্ব আর এই যে অ্যাডাপ্টিং মেন ভার্ব এর মাঝখানে একটি গ্যাপ, তখন আমরা সেটিকে বানিয়ে দেবো অ্যাডভার্ব। এবার তাহলে বাংলা দাঁড়ালো, ইট ইজ নট ড্যাশ অ্যাডাপ্টিং ডিগ্রিজ ফ্রম স্কুলস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ। এটি ইউনিভার্সিটি কলেজ এবং স্কুল থেকে ডিগ্রি অর্জন নয়। তো কি ডিগ্রি অর্জন নয়? শুধুমাত্র এই যে মেয়ারলি, শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়। এই যে মেয়ারলি এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে আমরা লিখে দিলাম মেয়ারলি। এই আমাদের উত্তরটা। এই যে দেখিয়ে দিল, অ্যাডভার্বের কাজ হলো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর আরেকটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করা। ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অপর আরেকটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করা। তাহলে এটি কাকে কোয়ালিফাই করছে? এই যে এই ভার্বকে, অ্যাডাপ্টিং এই ভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে এইখানে আমরা লিখে দিলাম হচ্ছে মেয়ারলি। তাহলে যে নম্বর গ্যাপে আমাদের কি হলো, এইখানে আমরা লিখলাম হচ্ছে মেয়ারলি। মেয়ারলি তাহলে কি হবে? সেটি অ্যাডভার্ব হয়ে যাবে। তো কেন অ্যাডভার্ব লিখলাম আমরা? বি ভার্ব হওয়া সত্ত্বেও কেন এখানে গুণবাচক শব্দ লিখতে পারলাম না? কারণ বি ভার্বের পরে মেন ভার্ব দেওয়া আছে। অক্সিলারি এবং মেন ভার্বের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, সেইখানে কিন্তু আমরা অ্যাডভার্বটি লিখব। তো এই হচ্ছে আমাদের অ্যাডভার্বটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের লেসন। তো কেমন লাগলো লেসনটি? তার আগে তোমাদের কথা দিয়েছিলাম যে এই যে লেসনটি তোমরা বাংলা করতে পারো না, কেন বাংলা করতে পারো না? কারণ তোমরা সঠিকভাবে পড়ার কৌশলটি জানো না। সেটি কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো, অত্যন্ত ধৈর্য সহকারে তোমাদেরকে এটি শুনতে হবে। তো আমাদের এই জায়গাটুকু লাগবে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই উত্তরগুলো। তো আমরা এই নিচেরটুকু মুছে দেবো কেন? বাংলাটা আমাদের লিখতে হবে, আমাদের জায়গা কম। তো এইটুকু আমরা মুছে দিলাম, মুছে দিই এই যে এটির বাংলা আমরা লিখে নিলাম। তো এটির বাংলা লিখে দিলে তোমরা তো পড়তেই পারবে, বাংলা তো দেওয়াই হলো। তাহলে আমার বলার দরকারটা কি? আমি শুধু বলবো কৌশলটা কি। এবার শুরু করি আমরা আজকে সেই কৌশলটি। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস, আমরা পড়েছি, অফ আ হিউম্যান। এইটুকু আসো, অ্যান্ড দিয়ে এটুকু পরে বলি। এইটুকুর বাংলা করব, কেমন করে করব? বাংলা তৈরি করতে হলে প্রথম তোমাদের যেই কাজটি শিখতে হবে সেটি হচ্ছে একটি লেসনের মধ্যে কতগুলো ইউনিট থাকে, অর্থাৎ শব্দগুলো একটি বাক্যের মধ্যে, লেসন নয়, একটি বাক্যের মধ্যে কতগুলি
ইউনিট থাকে, অর্থাৎ শব্দগুচ্ছ থাকে, যেটাকে আমরা ফ্রেজ বলি। তো ফ্রেজ বলো আর ইউনিট বলো, আমরা সেই ইউনিট আমি ইউনিট হিসাবে বলবো, ইউনিটগুলো ভাগ করে নেব। কেমন করে ভাগ করে নেব খেয়াল করো। এডুকেশন এটি সেন্টেন্সের সাবজেক্ট, এটি আমাদের ইউনিট 1, এটি একটা ইউনিট। তারপরে যে ভার্ব, এটি আরেকটা ইউনিট হবে। কিন্তু যখন ভার্বটি শুধুমাত্র অ্যামিজার হবে, তখন সেই ইউনিটটি আমরা একেবারে বাদ দেবো, এটিকে আমরা কোনো ইউনিট কাউন্ট করব না। তো এটি আমরা করলাম না। ইজকে আমরা কখন, অ্যামিজারকে কখন কাউন্ট করব না? যখন সে নিজেই ভার্ব হবে। কিন্তু এর সাথে যদি অন্য কোনো ভার্ব থাকে তখন আমরা কাউন্ট করব। তো এখানে ইজের সাথে যেহেতু কোনো ভার্ব নেই, তাই আমরা ইজটাকে ইউনিট হিসেবে কাউন্ট করব না। তাহলে আমাদের প্রথম ইউনিটটি এডুকেশন। এবার আসো, ওয়ান অফ দ্য বেসিক নিডস, এটি একটি ফ্রেজ। এই যে আমাদের নিডস পড়েছে এখানে, ওয়ান অফ দ্য বেসিক নিডস, তাহলে এটি একটি ফ্রেজ, দুটি। অফ আ হিউম্যান, এই একটি, তিনটি। তাহলে এই তিনটা ইউনিটের এখন আমরা বাংলা করব। খেয়াল করো, আমি প্রথম সাবজেক্ট নেব, সাবজেক্টের সাথে ভার্বটার বাংলা করে ফেলবো, এই দুটি একসাথে বলবো। তাহলে এডুকেশন ইজ, শিক্ষা হলো। তো আমি বলেছি যে ইজটা যেহেতু আমাদের এখানে মেন ভার্ব, তাই অ্যামিজারে বাংলা করব না, তাই এটি বাদ। তাহলে এডুকেশন শিক্ষা। এবার বাংলা করে আসবো কোথা থেকে খেয়াল করো, একদম শেষ প্রান্তে চলে যাবো বাক্যের। অফ আ হিউম্যান, এটি একটি ইউনিট। তাহলে অফ আ হিউম্যান বাংলা হচ্ছে মানুষের। সরি, কণ্ঠটা খুব খারাপ যাচ্ছে, যদিও কখনোই কোকিল কণ্ঠ নয়, কিন্তু আজকে কয়েকদিন ধরে বেশি খারাপ যাচ্ছে। যাই হোক, এডুকেশন শিক্ষা, অফ আ হিউম্যান মানুষের, পরের ইউনিটটা কী ছিল? ওয়ান অফ দ্য বেসিক নিডস, মৌলিক প্রয়োজনের মধ্যে একটি। আবারও খেয়াল করো, শিক্ষা অফ আ হিউম্যান মানুষের, ওয়ান অফ দ্য বেসিক নিডস মৌলিক প্রয়োজনের মধ্যে একটি। দেখো, শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে একটি। অ্যান্ড, এবং, এবার আমাদের এখানকে ইউনিট ভাগ করার পালা। তো অ্যান্ডের পরে এখানে কি আছে? আমি প্রথমেই কিন্তু বলেছি যে অ্যান্ড যুক্ত সেন্টেন্সের এখানে যখন সাবজেক্ট থাকবে না, এই সাবজেক্টই হবে এখানকার সাবজেক্ট। তাহলে এখানে আছে এডুকেশন, ধরে নিলাম এডুকেশন। ইজটা বাদ, এই ইউনিটটা আমরা নেব না, এটি মেন ভার্ব। তারপর কি আছে? ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, এটা কিন্তু একটা ফ্রেজ। ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, সকল ধরনের উন্নয়নের জন্য। তাহলে অ্যান্ড, এবং, এডুকেশনে যে বললাম এখানে একটা ইউনিট আছে, কি আছে? এই সাবজেক্টটি আছে এখানে। এবং শিক্ষা, এই যে ফর হচ্ছে জন্য, সকল ধরনের উন্নয়নের জন্য প্রয়োজনীয়। খেয়াল করো, আমি কিন্তু এই দিক থেকে বাংলা করতে করতে আসছি, শুধু এই সাবজেক্টটা প্রথমে বলেছি। এবং শিক্ষা সকল ধরনের উন্নয়নের, এই ফর হচ্ছে জন্য, এবার এখানে আসবে হচ্ছে প্রয়োজনীয়। এবং শিক্ষা সকল ধরনের উন্নয়নের জন্য প্রয়োজনীয়। ক্লিয়ার? এবার আসো, ইট ড্যাশ আস টু মেক রাইট চয়েস ইন লাইফ। তাহলে এখানে আবার কি বলেছিলাম? হেল্পস। তাহলে ইট হেল্পস আস টু মেক রাইট চয়েস ইন লাইফ। ইট একটি ইউনিট, ভার্ব একটি ইউনিট, আস অবজেক্ট, এটি একটি ইউনিট। এখানে আমরা তিনটি ইউনিট পেয়েছি। টু মেক রাইট চয়েস, এটি একটি ইউনিট। ইন লাইফ, একটি ইউনিট। দেখো, প্রিপোজিশন থেকে শুরু করলে একটি ইউনিট হবে। টু মেক রাইট চয়েস, তোমরা কিন্তু বুঝতে পারবে দু একবার পড়লেই। টু মেক রাইট চয়েস একটি ইউনিট, ইন লাইফ একটি ইউনিট। এবার আসো, তাহলে ইট একটি ইউনিট পেয়েছি, ভার্ব একটি ইউনিট, আস এটি অবজেক্ট, এটি একটি ইউনিট। অর্থাৎ এখানে নাউন প্রোনাউন থাকলে সেটিকে একটি ইউনিট ধরে নেবা। প্রিপোজিশন থেকে শুরু করে এটি একটি ইউনিট, আবার প্রিপোজিশন থেকে শুরু করে এটি একটি ইউনিট। এবার আমি বাংলা বলতে শোনো। ইহা, এবার দেখো এই ভার্বের বাংলা আমি বলবো, কারণ এখান তো ইজ নয়, ইজের বাংলা বলি নাই, অ্যামিজারের বাংলা বলবো না, কিন্তু এখানকার ভার্বটা আমি প্রথমে এই সাবজেক্ট ইউনিট আর ভার্ব ইউনিটের বাংলা বলবো। তাহলে ইট হেল্পস, এটি সাহায্য করে। ইন লাইফ, জীবনে। টু মেক রাইট চয়েস, সঠিক সিদ্ধান্ত নিতে। আস হচ্ছে আমাদেরকে। তাহলে এটি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদেরকে সাহায্য করে। সরি, আমার ভার্বটাকেও কিন্তু আমরা এদিক থেকে ধরে নিয়ে আসবো। এখানে ইটের সাথে সাবজেক্টের সাথে বলবো না, একটু ভুল বলেছি। তাহলে এটা জীবনে, টু মেক রাইট চয়েস সঠিক সিদ্ধান্ত নিতে, আস আমাদেরকে, হেল্পস সাহায্য করে। দেখো, আমি খেয়াল করো, একদম এই দিক থেকে বাংলা করে আসছি। এটি ইন লাইফ, জীবনে, টু মেক রাইট চয়েস সঠিক পছন্দ করতে বা সঠিক সিদ্ধান্ত নিতে, আস আমাদেরকে, হেল্পস সাহায্য করে। আশা করি পারবো আমরা এখন। পরে আসো, ইট ড্যাশ আওয়ার অ্যাবিলিটি, ইট ইনক্রিজেস আওয়ার অ্যাবিলিটি টু রেইজ ক্রপস। তারপরে টু যুক্ত ভার্ব, টু প্রিপেয়ার ফুড, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস। তাহলে ইট
ড্যাশ আওয়ার অ্যাবিলিটি। এটা এটা আমি কিন্তু একটি ইউনিট নিয়েছি, ভার্ব একটি ইউনিট, আওয়ার অ্যাবিলিটি একটি ইউনিট, টু রেইজ ক্রপস একটি ইউনিট, এইটুকু একটি ইউনিট, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট এটি একটি ইউনিট, অ্যান্ড এবং ড্যাশ আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস অ্যান্ড ড্যাশ আউট পালন করা এটি একটি ইউনিট, আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস এটি একটি ইউনিট। এবার খেয়াল করো, বাংলা বলছি আমি। এটি সামাজিক দায়িত্ব পালনে, ক্যারি আউট পালনে, আমি কিন্তু একদম সরাসরি ডানে থেকে আসছি, শুধু সাবজেক্টটা নিলাম ইট। আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস আমাদের সামাজিক দায়িত্ব পালনে, ক্যারি আউট দায়িত্ব পালনে, এটুকু পালনে বলেছি, সামাজিক দায়িত্ব ক্যারি আউট পালনে এবং প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষায়, টু প্রিপেয়ার ফুড খাদ্য প্রস্তুতে, টু রেইজ ক্রপস ফসল উত্তোলনে, ইনক্রিজ আওয়ার অ্যাবিলিটি আমাদের সামর্থ্যকে ইনক্রিজ বাড়িয়ে দেয়। সব খেয়াল করেছো যে আমি কোথা থেকে বাংলা বলেছি? আরেকবার বলার দরকার আছে কি? তোমরা আরেকবার শুনে নিও। তারপরে ইট প্রোভাইডস আস ড্যাশ অ্যান্ড এনলাইটেন্ড ড্যাশ অ্যাবাউট থিংস। আসো, ইট ইহা ড্যাশ অ্যাবাউট থিংস, ইট অ্যাবাউট থিংস এই মাত্র থেকে আসবে কিন্তু। ইহা অ্যাবাউট থিংস বলে জাগতিক বস্তু সম্পর্কে, জাগতিক জিনিস সম্পর্কে, দুনিয়ার সব জিনিস সম্পর্কে, গরু বাছুর ছাগল মানুষ প্রাণী পরিবেশ সব কিছু বলছে এই থিংস। ইহা আমাদের পারিপার্শ্বিকতা সম্পর্কে এনলাইটেন্ড নোশন একটি আলোকিত ধারণা, অ্যান এনলাইটেন্ড নোশন একটি আলোকিত ধারণা। এখানে কি বলেছিলাম? উইথ অ্যান এনলাইটেন্ড নোশন একটি আলোকিত ধারণা দিয়ে আমাদেরকে যোগান দেয়। আবার দেখো, এটি অ্যাবাউট থিংস কি সম্পর্কে? অ্যাবাউট থিংস অর্থাৎ পারিপার্শ্বিকতা, আমাদের জগৎ সম্পর্কে। তোমরা এক কথায় জগৎ সম্পর্কে বলো, জগৎ সম্পর্কে অ্যান এনলাইটেন্ড নোশন একটি আলোকিত ধারণা। তারপরে কি আছে? আজ আমাদেরকে প্রোভাইডস যোগান দেয়। তাহলে এটি জগৎ সম্পর্কে একটি আলোকিত ধারণা আমাদেরকে যোগান দেয়। চমৎকার, সবসময় এমন করে বাংলা করবে। কিন্তু এডুকেশন হ্যাজ টু বি ড্যাশ, এখানে কি বলেছিলাম? রিডিফাইন। এই যে রিডিফাইন আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে বলেছিলাম রিডিফাইন্ড, পুনর্সংজ্ঞায়িত করা। তো এখানে ভার্ব অংশ কোনটুকু? হ্যাজ টু বি রিডিফাইন্ড। খেয়াল করো, এটুকু সবটা কিন্তু একটা ইউনিট। হ্যাজ টু বি, এই যে অক্সিলারি দিয়ে শুরু, এখানে গিয়ে শেষ। হ্যাজ টু বি রিডিফাইন্ড, পুনর্সংজ্ঞায়িত করা, পুনর্সংজ্ঞায়িত করতে হবে। বাট এডুকেশন, কিন্তু শিক্ষাকে হ্যাজ টু বি রিডিফাইন্ড, পুনর্সংজ্ঞায়িত করতে হবে। পরিষ্কার? It is not dash adapting degrees from schools, colleges and universities. এটা ইজের বাংলা এবার কিন্তু আমরা বলবো না, এই ইউনিটটি বাদ। এটি ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, স্কুল থেকে শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়, শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়। এই যে নট আছে, নয় শেষে বলেছি কিন্তু। এটা কলেজ থেকে, এটি ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে কিংবা স্কুল থেকে শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়। দেখো, আমি সব সময় এই দিক থেকে বাংলা করে আসছি। সব শেষ সেন্টেন্সটা, ইট ইজ সামথিং মোর, কই যেন আমাদের সেন্টেন্সটি? হ্যাঁ, ইট ইজ সামথিং মোর লাস্টিং, মোর হিউম্যানি। এটি কি বলবো? ইজের বাংলা বলবো না, এটি মোর হিউম্যানি, অধিকতর কি উৎকৃষ্ট, মোর লাস্টিং সামথিং, অধিকতর টেকসই একটা কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু বলতে শিক্ষাকে বুঝিয়েছে। তো এই হচ্ছে আমাদের লেসন। আশা করি এখন থেকে তোমরা এইভাবে বাংলা করার চেষ্টা করবে। আমি পরবর্তী যে লেসনগুলো দেবো এভাবে আমি বাংলা করে দেবো। তো যাই হোক, এই লেসনটি তোমরা এতক্ষণ ধরে দেখলে, তোমরা বাংলাটি আরেকবার শুনে নেবে। তো এই লেসনটি দেখবার পরে তোমাদের মুখের ভঙ্গিমাটা কি পিকচার একের মতো হয়েছে? যদি পিকচার একের মতো তোমার মুখটি হয়ে যায়, তাহলে কিন্তু একটি পরামর্শ সহ জাস্ট স্কিপ করে যাও, আর কখনো আমার চ্যানেলে ঢোকার দরকার নেই। তবে যদি তোমার মুখটি যদি এই পিকচার 2 এর মতো হয়, তাহলে কিন্তু একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে হবে এবং একটি কমেন্টস করতে হবে। সাথে ইচ্ছা করলে বেল বাটনে ক্লিক দিয়ে রাখতে পারো। তো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।